17 শতকে ইংরেজরা প্রথম বাণিজ্য করার উদ্দেশ্যে এদেশে আসেন। পর্তুগিজ, ডাচ এবং ফরাসিদের সাথে প্রতিযোগিতায় ইংরেজরাই শেষ পর্যন্ত টিকে থাকেন। ভারত এবং ব্রিটেনের মধ্যে বাণিজ্য পরিচালনার জন্য 1600 সালে তারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করেন। বাংলার সম্পদের জন্য এই অঞ্চলের উপর ইংরেজদের আগ্রহ ছিল। বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজ-উদ-দৌলা। তিনি 1756 সালে মাত্র 22 বছর বয়সে বাংলার নবাব হন। তরুণ নবাবের সাথে তার পরিবারের কিছু সদস্যের, বিশেষ করে খালা ঘসেটি বেগমের সম্পর্ক খুব খারাপ ছিল। এছাড়া রায়দুর্লভ এবং জগৎ শেঠের মতো ব্যবসায়ীদের বিরোধিতা ও ষড়যন্ত্রের শিকার হন তিনি। এই বণিকেরা অবশেষে 1757 সালের 23 জুন পলাশীর যুদ্ধে নবাবের বিরুদ্ধে ইংরেজদের পক্ষে যোগ দেন। সৈন্যবাহিনীর প্রধান মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে নবাব পরাজিত হন। পরে নবাবকে হত্যা করা হয়। এই ঘটনার মধ্য দিয়ে বাংলায় 1757 থেকে 1947 সাল পর্যন্ত প্রায় 200 বছরের ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হয়। এক, ইংরেজরা কেন ভারতে এসেছিলেন? 2, বাংলার প্রতি ইংরেজদের কেন আগ্রহ ছিল? 3, 1757 থেকে 1947 সাল পর্যন্ত কারা বাংলা শাসন করেন? 4, নবাবের বিরুদ্ধে কারা ষড়যন্ত্র করেন? 5, নবাব কেন যুদ্ধে পরাজিত হয়েছিলেন? 6, পলাশীর যুদ্ধের পরে কি হয়েছিল? ইংরেজ বণিক, নবাব, পরিবার, এদেশীয় বণিক। নবাব 3টি পক্ষ থেকে ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন। পাশের চিত্রে পক্ষগুলোর নাম উল্লেখ করা হলো। কোন পক্ষে কারা এবং কেন নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন তা লেখো। মোগলরা বাংলাকে বলতেন যে কোনো জাতির স্বর্গ। মোগল আমলের বাংলার শাসকদের সম্পর্কে আরও তথ্য খুঁজে বের করো। সঠিক উত্তরের পাশে টিকচিহ্ন দাও। পলাশীর যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? ক 1857, খ 1947, গ 1914, ঘ 1757। সতেরোশো 1757 থেকে 1857 সাল পর্যন্ত 100 বছর এদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন চলে, যা ইতিহাসে কোম্পানির শাসন নামে পরিচিত। কোম্পানির প্রথম শাসনকর্তা ছিলেন লর্ড ক্লাইভ। প্রায় 100 বছর পরে 1857 সালে কোম্পানির নীতি ও শোষণের বিরুদ্ধে সিপাহী বিদ্রোহ দেখা দেয়। ইংরেজরা এই বিদ্রোহ দমন করলেও শাসন ব্যবস্থা আগের মতো চলতে পারেনি। কোম্পানির শাসন রদ করে 1858 সালে বাংলা সহ ভারতের শাসনভার ব্রিটিশ সরকার সরাসরি নিজ হাতে তুলে নেয়, যা চলে 1947 সাল পর্যন্ত। ব্রিটিশ শাসনের কিছু খারাপ দিক: ভাগ করো, শাসন করো। নীতির ফলে এদেশের মানুষের মধ্যে ধর্ম, বর্ণ, জাতি এবং অঞ্চলভেদে বিভেদ সৃষ্টি হয়। অনেক কারিগর বেকার ও অনেক কৃষক গরিব হয়ে যায় এবং বাংলায় দুর্ভিক্ষ দেখা দেয়। এই ভয়াবহ দুর্ভিক্ষ বাংলা 1776 সালে এবং ইংরেজি 1770 সালে হয়েছিল, যা 76-এর মন্বন্তর নামে পরিচিত। অল্প সংখ্যক জমিদার শ্রেণী অনেক জমির মালিক হন এবং বাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষ গরিব হয়ে যান।
ব্রিটিশ শাসনের কিছু ভালো দিক: নতুন নতুন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও ছাপাখানা প্রতিষ্ঠার ফলে শিক্ষা ব্যবস্থার উন্নতি হয়। সড়কপথ ও রেলপথ উন্নয়ন এবং টেলিগ্রাফ প্রচলনের ফলে যোগাযোগ ব্যবস্থার বিশেষ উন্নতি হয়। শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে 19 শতকে বাংলায় নবজাগরণ ঘটে। এ সময় সামাজিক সংস্কার সহ শিক্ষা, সাহিত্য ও জ্ঞান-বিজ্ঞানের ব্যাপক প্রসার ঘটে। বাংলার ইতিহাসে এই ব্যক্তিদের ভূমিকা শিক্ষকের সহায়তায় আলোচনা করো। মীর জাফর, মীর কাসিম, লর্ড ক্লাইভ, রাজা রামমোহন রায়। ব্রিটিশদের ভাগ করো, শাসন করো নীতির ফলে কি হয়েছিল? রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নবাব আব্দুল লতিফ, সৈয়দ আমির আলী। এই চারজন বাংলার নবজাগরণের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তাদের প্রত্যেকের অবদান সম্পর্কে তথ্য খুঁজে বের করো। উপযুক্ত শব্দ দিয়ে শূন্য স্থান পূরণ করো। যাচাই করি। উপযুক্ত শব্দ দিয়ে শূন্য স্থান পূরণ করো। শতকের শেষ ভাগ থেকে 19 শতক জুড়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে অনেকবার বিদ্রোহ ঘটে। এমনই একটি আন্দোলনে বিদ্রোহী নেতা তিতুমির ইংরেজ বাহিনীকে প্রতিহত করার জন্য বারাসতের কাছে নারকেলবাড়িয়া গ্রামে একটি বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন। 1831 সালের আন্দোলনে তিতুমির পরাজিত ও নিহত হন। 1857 সালের সিপাহী বিদ্রোহ ব্যাপকভাবে সফল হয়েছিল। পশ্চিম বাংলার ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডের নেতৃত্বে এই বিদ্রোহ শুরু হয়ে সারা ভারতে ছড়িয়ে পড়ে। সিপাহী বিদ্রোহের কিছু কারণ: সেনাবাহিনীতে সিপাহী পদে ভারতীয়দের সংখ্যাধিক্য ছিল। সেখানে 50,000 ব্রিটিশ এবং 3 লক্ষ ভারতীয় সিপাহী ছিল। ভারতের বিভিন্ন এলাকার সৈন্যদের মধ্যে সামাজিক বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। 1856 সালের পর ভারতের বাইরেও সৈন্যদের কাজ করার নির্দেশ দেওয়া হয়েছিল। কামান ও বন্দুকের কার্তুজ পিচ্ছিল করার জন্য গরুর এবং শূকরের চর্বি ব্যবহারের গুজব নিয়ে ধর্মীয় অশান্তি তৈরি করা হয়েছিল। সৈন্যদের আন্দোলনকে সমর্থন জানানোর জন্য সাধারণ মানুষ প্রস্তুত ছিলেন। এই আন্দোলন দ্রুতই সৈন্যদের থেকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে।
ব্রিটিশ সরকার কঠোর হাতে এ বিদ্রোহ দমন করে। এ বিদ্রোহে প্রায় 1 লক্ষ ভারতীয় মারা যায়। পরবর্তীতে ভারতের শাসনভার ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে মহারানী ভিক্টোরিয়ার হাতে চলে যায়। তিনি স্বাধীনভাবে ভারত শাসন করতে থাকেন। তাই 1857 সালের সিপাহী বিদ্রোহের কারণগুলো আলোচনা করো। প্রতিটি কারণ কেন গুরুত্বপূর্ণ ছিল? সিপাহী বিদ্রোহের কারণগুলো গুরুত্ব অনুসারে সাজিয়ে লেখো। 1857 সালের বিদ্রোহের কারণ: 1. সেনাবাহিনীতে সিপাহী পদে ভারতীয়দের সংখ্যাধিক্য ছিল। সেখানে 50,000 ব্রিটিশ এবং 3 লক্ষ ভারতীয় সিপাহী ছিল। 2. ভারতের বিভিন্ন এলাকার সৈন্যদের মধ্যে সামাজিক বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। 3. 1856 সালের পর ভারতের বাইরেও সৈন্যদের কাজ করার নির্দেশ দেওয়া হয়েছিল। 4. কামান ও বন্দুকের কার্তুজ পিচ্ছিল করার জন্য গরুর এবং শূকরের চর্বি ব্যবহারের গুজব নিয়ে ধর্মীয় অশান্তি তৈরি করা হয়েছিল। 5. সৈন্যদের আন্দোলনকে সমর্থন জানানোর জন্য সাধারণ মানুষ প্রস্তুত ছিলেন। এই আন্দোলন দ্রুতই সৈন্যদের থেকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। ব্রিটিশ সরকার কঠোর হাতে এ বিদ্রোহ দমন করে। এ বিদ্রোহে প্রায় 1 লক্ষ ভারতীয় মারা যায়। ঢাকার বাহাদুর শাহ পার্কে 1857 সালের বিদ্রোহী বাঙালি সিপাহীদের ফাঁসি দেওয়া হয়েছিল। এখানে একটি স্মৃতিসৌধ আছে। এই পার্ক সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করো। বাহাদুর শাহ কে ছিলেন? 19 শতকে এই পার্কের নাম পরিবর্তন করে ভিক্টোরিয়া পার্ক রাখা হয় কেন? অল্প কথায় উত্তর দাও। 1857 সালের বিদ্রোহের ফলাফল কি ছিল? এসো বাম পাশের অংশের সাথে ডান পাশের অংশের মিল করি। বিশ শতক পর্যন্ত ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলন চলতে থাকে। শিক্ষার প্রসার এবং নবজাগরণের ফলে দেশপ্রেমের চেতনা বিস্তার লাভ করে। 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস নামে রাজনৈতিক দল গঠিত হয়। ব্রিটিশরা ভারতীয় জাতীয় চেতনার প্রসারে ভীত হয়ে পড়ে এবং 1905 সালে বাংলা প্রদেশকে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। একে বঙ্গভঙ্গ বলে। আসামকে অন্তর্ভুক্ত করে পূর্ব বাংলা অঞ্চল গঠিত হয়, কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদ শুরু হলে 1911 সালে বঙ্গভঙ্গ রদ করা হয়, অর্থাৎ দুই বাংলাকে একত্রিত করে দেওয়া হয়। রাজনৈতিক আন্দোলনের পরবর্তী ধাপ ছিল 1906 সালের ভারতীয় মুসলিম লীগ নামে রাজনৈতিক দল গঠন। ভারতের বড় আন্দোলনগুলোর মধ্যে ছিল স্বরাজ আন্দোলন, অসহযোগ আন্দোলন
এবং সশস্ত্র যুব বিদ্রোহ। এ সময়ের আন্দোলনে মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার এবং ক্ষুদিরামের আত্মত্যাগ ও সাহসিকতা চিরস্মরণীয়। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতের অনেক সাহসী তরুণ ব্রিটিশদের পক্ষে অংশগ্রহণ করেন, কিন্তু ভারতীয়রা সবসময় নিজেদের স্বাধীনতা চেয়েছে, তাই ব্রিটিশ বিরোধী আন্দোলন চলতেই থাকে। রাজনৈতিক আন্দোলনে তৃতীয় ধাপের নেতৃত্ব দিয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বসু এবং শের-ই-বাংলা এ.কে. ফজলুল হক। এ সময়ে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ লেখকের কবিতা, গান ও লেখার মধ্য দিয়ে বাঙালির স্বাধিকার চেতনার প্রসার ঘটে। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অবশেষে 1947 সালে ইংরেজরা ভারত ত্যাগ করতে বাধ্য হয় এবং পাকিস্তান ও ভারত নামে দুটি আলাদা রাষ্ট্রের জন্ম হয়। কবি সাহিত্যিকগণ কিভাবে রাজনৈতিক আন্দোলনে ভূমিকা রাখতে পারে আলোচনা করো। 80 পৃষ্ঠা থেকে 20 শতকে বাংলায় যেসব প্রতিরোধ আন্দোলন হয়েছে সেগুলোর একটি ঘটনাপঞ্জি তৈরি করো। বাঙালির স্বাধিকার আন্দোলনে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এবং বেগম রোকেয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদের সম্পর্কে আরও তথ্য খুঁজে বের করো। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। নিচের কোনটির সাথে বাঙালি নবজাগরণ সম্পর্কিত? ক. নতুন ভবন, খ. শিল্প সাহিত্য, গ. জন্মহার, ঘ. সিপাহী বিদ্রোহ।